আমাদের যে তথ্য প্রমাণ এবং প্রাথমিকভাবে আমরা তাকে যখন হেফাজতে নেই, হেফাজতে নেওয়ার পর আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের পরে আমরা জানতে পারি যে এই যে ওবায়দুল্লাহ, যিনি মূলত হচ্ছে হোমিওপ্যাথির যে প্রতিষ্ঠানে চাকরি করতেন, তার যে রুমমেট, অর্থাৎ আমরা যাকে বলছি শাহিন, শাহিনকে হেফাজতে নেব জানতে পারি মূলত হচ্ছে 28 তারিখ 27 তারিখ দিবাগত রাতে শাহিন ছিল হিরাজিল যে হোটেলটা আছে, হিরাজিল হোটেলের কর্মচারী। সেখান থেকে তিনি যখন ফিরছিলেন তখন এই যে ওবায়দুল্লাহ তাকে ব্যানসন সিগারেট নিয়ে আসার জন্য বলে, কিন্তু ওবায়দুল্লাহ তাকে বলে, শাহিন তাকে বলে যে তার কাছে পর্যাপ্ত টাকা নেই, তো আনতে পারবে না। তো সে বাসায় চলে আসার পরে আবার তারা 6 তলাতে থাকতো আপনার জসিমউদ্দিন রোডে, তো সেখান থেকে আবার তাকে সিগারেট আনার জন্য পাঠায়। সিগারেট নিয়ে আসার পরে আবার তাকে এই নান রুটি এবং কাবাব আনার জন্য পাঠায়। তো এই যে কাবাব এবং নান রুটি নিয়ে আসলেও কিন্তু ওই দেখা যাচ্ছে যে ওবায়দুল্লাহ একাই খেয়েছে, কিন্তু তাকে শেয়ার করে নেই। এরপর যেটা হয়েছে যে আপনার সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওবায়দুল্লাহ ওই জোরে জোরে কথা বলছিল, ও যেহেতু ক্লান্ত ছিল এবং ওর উপর কিছু বিরক্তও ছিল, এক পর্যায়ে শোয়ার চেষ্টা করছিল, ঘুমানোর চেষ্টা করছিল। তখন ওই বারবার বা জোরে জোরে কথা বলার কারণে সে বিরক্ত হয়ে তখন তাকে ফোন আস্তে কথা বলার জন্য অনুরোধ করলে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া বিবাদের এক পর্যায়ে এই যে ওবায়দুল্লাহ যিনি নিহত হয়েছেন, তিনি এই শাহিনকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে, তার মা বাবাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শাহিন যে বাসাটা থাকতেন, এই বাসাটার ভাড়াটিয়া হচ্ছে মূলত হচ্ছে মারুফ, শাহিনের বন্ধু, এবং ওবায়দুল্লাহ, দুইজন। মারুফের অবর্তমানে এই আমাদের যে আমরা যাকে পেয়েছি হত্যাকারী হিসেবে, সেই শাহিন এখানে অবস্থান করতেন এবং গত 3 মাস যাবৎ তারা এই বাসায় ছিলেন। এবং এই তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ হয় এবং এক পর্যায়ে এই আমাদের যে ডিসিস্ট, তিনি ওই তার যে কাপড় চোপড় যেগুলো আছে ধোয়ার জন্য গোসলখানায় কাপড় ধোয়ার জন্য গেলে কাপড় ধোয়া শুরু করলে ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন, সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপাতি দিয়ে কোপায় এবং পরবর্তীতে নিজে বাঁচার জন্য এটাকে বিভিন্ন অংশে খণ্ড করে একটি অংশ আপনারা জানেন যে নয়াপল্টনের এখানে আনন্দ কমিউনিটি সেন্টারের বিপরীতে 2টি হাত ও ফেলেছিল আপনাদের বায়তুল মোকরমের একটি গেটের পাশে, একটি পা ফেলেছিল আপনার কমলাপুর রেল স্টেশন সংলগ্ন একটা এলাকাতে, তারপর মাথাটা ফেলেছিল হচ্ছে আপনাদের উটের খামার যেটা আছে এখানে মতিঝিলে কমলাপুরে, ওইখানে আপনারা জানেন যে ময়লা বোঝাই কন্টেনার থাকে, সেই কন্টেনারে ফেলেছিল। এবং তার তথ্যের ভিত্তিতে আমরা কন্টেনারে খোঁজ করে না পেরে পরবর্তীতে যখন জানতে পারি কন্টেনারটা পরিবহন করে নেওয়া হচ্ছিল যাত্রাবাড়ির মাতোয়াইলে, এবং সেখানে আমরা পরবর্তীতে খোঁজাখুঁজি করে সেখান থেকে আমরা খণ্ডিত মাথাটি উদ্ধার করি। এবং পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদে যখন জানতে পারি যে বাকি অংশগুলো কোথায় আছে, তখন সে জানায় যে এই বাকি অংশগুলো আপনার আমিনবাজার সালেপুর ব্রিজ থেকে সে ফেলেছে। এবং পরবর্তীতে সেখান থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। একটি অংশ আমরা ইতিমধ্যে পেয়েছি, আর একটা অংশের সন্ধানে অভিযান অব্যাহত আছে। এটা হচ্ছে কৌশলটা কিভাবে জেনেছে এখনো আমি সেটা বলতে পারছি না, তবে এখানে বিষয় ছিল যে মানুষ যখন বাঁচার চেষ্টা করে তখন সে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে। আপনারা দেখেছেন যে এই যে লাশগুলা যে পরিবহন করা হয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই লাশগুলা ছিল হচ্ছে পলিথিনে, কালো পলিথিন, এবং এগুলা সে সরবরাহ করেছে, সংগ্রহ করেছে সে যে হোটেলে চাকরি করতো হিরাজিল থেকে, সে মাঝে মাঝে এনে এগুলা সংগ্রহ করে রেখেছে বাসায় তার বিভিন্ন প্রয়োজনের জন্য, এবং এগুলা দিয়ে সে লাশগুলা বিভিন্ন যে পরিবহন করেছে। এখন আমরা প্রথমত সে যে হত্যাকাণ্ডে জড়িত, প্রাথমিকভাবে আমরা সিসিটিভির যে ফুটেজ পাই, বিশেষ করে এই আনন্দ কমিউনিটি সেন্টার বিপরীতে যে পাটা রাখা হয়, যে সময়ের যে ফুটেজটা আমরা দেখি সেখানে দেখা যায় একটা সাইকেল যুগে কে বাকার একটা ফুটেজ রাখছে, একটা ছেলেকে দেখা যায়। পরবর্তীতে যখন আমরা তথ্য নিয়ে জানতে পারি যে তার বাড়িতে এই ছেলেটা আছে এবং সকাল থেকে এসে কিছুটা নিখোঁজ আছে, আমরা যখন অভিযান পরিচালনা করি তখন সেখানে আমরা সাইকেলটা পাই এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে আমরা সেখানে চাপাতিটাও পাই, এবং পরবর্তীতে আমরা যখন তাকে হেফাজতে নেই তখন সে বিস্তারিত তথ্যগুলো আমাদের কাছে শেয়ার করে।